স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে ১৩৪০ জনকে। এর মধ্যে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ গাজীপুরে আটক হয়েছে ১০০ জন। মধ্যরাতে তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামে খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে সাবেক এমপি চয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের সাবেক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, সেখানে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ। এরপর সার্বিক পরিস্থিতি মিলিয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। নাম দেয়া হয় অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অভিযান। গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, রবিবার জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলটির নেতারা জানান, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। রবিবার সিইসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের কথা জানান। দলের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজকে বলেন, আলোচনা হবে জাতীয় নির্বাচন এবং সংস্কার নিয়ে। এর আগে গত ১৬ই জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় বিএনপির পক্ষে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। দুবাইয়ে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এতে অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাদের প্রত্যাশা, এর ফলে দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন হবে। ৩০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, ১৪০ দেশের প্রতিনিধি, শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই সামিটে প্রযুক্তি, উদ্ভাবন, অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং শাসন নিয়ে আলোচনা করবেন তারা। এই সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই প্রবাসী বাংলাদেশিরা আশায় বুক বেঁধেছেন। তাদের দাবি, বাংলাদেশের জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত ১৯৬ জনকে যেন আবারও দেশটিতে পাঠানো যায়। ডক্টর ইউনূসের সুপারিশে তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানো হয়। যদি ভিসাটাকে ওপেন করা হয়, এর মাধ্যমেই ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটি জায়গায় সব সেক্টরে কাজ করা যাবে। ডক্টর ইউনূস ঐতিহাসিকভাবে এখানকার মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মকতুমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই হিসাবে এখানে ওনার সফর অত্যন্ত গুরুত্ব বহন করে। এছাড়া দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বন্ধ থাকা ভিসা চালু, স্থানান্তর ও সহজীকরণ করা সহ নানা জটিলতা নিরসন হবে। আমাদের প্রধান সমস্যা প্রবাসী ব্যবসায়ীদের হচ্ছে ভিসার সমস্যা। আমরা যদি আমাদের মাননীয় উপদেষ্টা যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন, তাহলে আমাদের অনেক ভালো হবে। তার এই সফর ঘিরে বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনার পথ খোলারও প্রত্যাশা করছেন প্রবাসীরা। এইটা আমরা অনেক আশা নিয়ে বসে আছি। উনি আসলে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে এবং এই দেশের সরকার আমাদেরকে আগেও সুযোগ দিয়েছিল, এখনো আবারও সুযোগ দেবে বলে আমি আশা করি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার এখনই সময়। আমরা তো আমাদের ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরি, এই জন্য আমাদের বাংলাদেশি ওয়ার্কার ছাড়া আমাদের কাজ তেমন হয় না। প্রধান উপদেষ্টার মাধ্যমে আরো সুন্দরভাবে উপস্থাপিত হবে এবং আমাদের সামগ্রিক জটিলতাগুলা, আমাদের সমস্যাগুলার সমাধান আসবে বলে আমরা আশাবাদী। জুলাই বিপ্লবের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় এখন তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন।
ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি কাজের সাইডে বোমা হামলার মতো ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। দ্রুত এসব চরমপন্থীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ৩রা ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর ঘেঁষে ডিউটি করছিলেন আনসার সদস্য মামুন। বেলা ২টার দিকে ২ রাউন্ড গুলির শব্দে আঁতকে ওঠেন তিনি। ছুটে আসেন অনেকেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। হঠাৎ মনে করেন দুটা শব্দ হয়, আতঙ্ক ছড়ানোর পরে আমরা সেখানে যাই যে এখানে কেউ আছে কিনা, তখন তারা দেখতে পাই নাই। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা জানতে পারেন তারা চরমপন্থী দলের সদস্য। ঠিকাদারি কাজের ভাগ ও নিয়ন্ত্রণ নিতে ত্রাস সৃষ্টি করতেই গুলি চালায় তারা। এ ঘটনার পর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা টেলিফোনিকভাবে এটা অবহিত করি। অবহিত করার পরে তারা পুলিশ এখানে মোতায়েন করে। এর আগেও গেল ২২ ডিসেম্বর রাতে গড়াই নদীতে ড্রেজিং প্রকল্পের একটি ড্রেজারে হানা দেয় চরমপন্থী সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে বন্ধ করে দেয় কাজ। এছাড়াও ৩১ জানুয়ারি দৌলতপুর উপজেলায় সেতু নির্মাণ কাজের শ্রমিকদের থাকার ঘরে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, কমিশন ও চাঁদা আদায় করতেই এসব হামলা বলছেন ঠিকাদার ও কর্মকর্তারা। ট্রেজারি স্টাফদের চাপাতি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা। আগে যখন আমরা কাজ টাজ করছি আমাদের লাইসেন্স ছিল, কিন্তু এই আওয়ামী লীগের সময় ওরা কিছু নির্দিষ্ট লাইসেন্স তৈরি করে দিছে, তো ওই সময় তারাই কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মত সচেতন মহলের। অবৈধ যে সমস্ত বাহিনী টাহিনী বা আন্ডারগ্রাউন্ড যে সমস্ত সংগঠনগুলো ছিল বা বিভিন্ন জায়গায় আছে, তারা একটু তৎপর হয়ে গেছে। এসব ঘটনা আমলে নিয়ে তদন্ত করার কথা বলছে পুলিশ। কয়েকটা নাম পেয়েছি, আমরা সেটা গোপনে তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং জিকে যে একটা লিখিত অভিযোগ যে তারা ভীত সন্ত্রস্ত আছে, আমরা সে ব্যাপারে সেখানে টহল বাড়িয়েছি। উন্নয়ন কাজ সচল রাখার পাশাপাশি চরমপন্থীদের অপতৎপরতা কঠোর হাতে দমনের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ২০২৪-২৫ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বিকাল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এবার তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা, পর্যাপ্ত রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে এবারের মুদ্রানীতিতে। দীর্ঘদিন ধরে রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল আছে। গত বুধবার রিজার্ভ দাঁড়ায় $20.20 বিলিয়ন। কিশোরগঞ্জের ভৈরবের হাঁসখাওলা এলাকাবাসীর বাধায় পণ্ড হয়ে গেছে প্রভাবশালী মহলের খাল খনন। তাদের দাবি এখানে কোনো খাস সম্পত্তি নেই। খাল খননের নামে ব্যক্তি মালিকানাধীন জমি ছিনিয়ে নিতেই ওই মহলের এমন অপচেষ্টা। ভেকু দিয়ে মাটি কাটতে এলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার উপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদের হাঁসখাওলা এলাকা, যেখানে নিজেদের ভিটেমাটির প্রয়োজনে মাটি কাটতে গিয়ে অনেকটা খালের মতো না হলেও বিক্ষিপ্তভাবে পানি প্রবাহ তৈরি হয়। ওই পানি প্রবাহ নজরে আসায় এবার সেখানে খাল খননের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তারই অংশ হিসেবে দুটি ভেকু মেশিনও এনে রাখে তারা। স্থানীয়রা বলছেন, এখানে সরকারি খাস জমি না থাকলেও খাল খননের নামে চলছে ব্যক্তি মালিকানাধীন জমি দখল নেয়ার পায়তারা। বিএনপির নাম ভাঙিয়ে ওই মহলটি খননের সম্ভাব্য স্থানগুলোতে লাল নীল নিশানা টানিয়ে দেয়, তবে এলাকাবাসী সেগুলো সরিয়ে ফেলে। আমরা বাধা দিছি, দেখুক কেন হার জমি থাকে, নিব না নিলে আমরা জমি দিব না কাটতে। সবার কাগজপাতি আছে এবং আমরা সবাই দেখাইছি কাগজপাতি, এখানে কোনো হার জায়গা নাই এবং আমরা এই হার খনন চাই না। আমরা হুমকি দেয়, আর্মি আইব, পুলিশ আইব, মারবো, মাইরা নিব গা বলে তারা। এই বিএনপির নেতা ফেতা বলে হেরা জায়গা জায়গাতে নাই। খাল খনন করা হলে হুমকির মুখে পড়বে ফসলি জমি ও স্বাভাবিক ফলন। ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। 200 শতাধিক উপরে এখানে কৃষকের জমি আছে, পানির দরকার নাই, পানি আমরা টিউবওয়েল থেকে পাই, আমাদের ধানের দরকার। আমরা হাল খনন করলে আর আমরা আগে জমি করে করতে পারবো না।
তবে সরকারিভাবে খাল খননের উদ্যোগ নিলে তাদের ভর্তুকি দেওয়ারও দাবি তোলেন কেউ কেউ। জমির ন্যায্য মূল্য দাম দেয়া নিত না, আমরা কি জমি টাকা দিয়ে কিনছি, আমরা কি এমনি দিলাম? এমন ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ভেকু দিয়ে মাটি কাটার উপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। এনজিটির মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটি খাল খনন প্রকল্প অর্থাৎ এলাকার লোকজনের কি চাহিদা বা কি প্রয়োজন সেটা জেনে এসেছে। আমাদের যে রেকর্ড আছে বা ম্যাপ আছে সেটা দেখেছে। আমরা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে পারব। খাল খননের নামে কেউ জমি দখলে এলে প্রতিহতের ঘোষণা দিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। সুস্থ কয়েদিকে অসুস্থ দেখানো সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ এর প্রিজন সেলে দুদকের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, ঠিক কি ধরনের অভিযোগ করছে দুদক এবং এই অভিযানে দুর্নীতির কোনো ধরনের প্রমাণ পাওয়া গেছে কিনা, সব মিলিয়ে অভিযানের বিস্তারিত জানাবেন। সামিয়া জান্নাত, 30 মিনিট আগে দুদক থেকে একটি টিম এখানে পিজি হাসপাতালে এসেছে। তারা কিন্তু এখানে এখন অভিযানটি তারা চালাচ্ছেন। তাদের সাথে আমাদের কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটি বলেছেন যে প্রিজন সেলে যে সকল আসামিরা জেলখানাতে থাকেন, হাজতখানায় থাকেন, সে সকল আসামিরা যারা বিত্তবান এবং রাজনীতিবিদ, তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওই জেলখানাতে ভর্তি থাকার পরেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার অভিযোগ নিয়ে তারা এই হাসপাতালে এসে চিকিৎসাধীন থাকেন, এমন অভিযোগ কিন্তু দুদকের হাতে এসেছে। তারা যেটি বলছেন যে এখানে বিত্তবান যারা রয়েছেন তারা এই অসুস্থতার অজুহাতে এই পিজি হাসপাতালে এসে তারা এখানেই কিন্তু দিনের পর দিন এই হাসপাতালগুলোতে থাকেন, যে সেক্ষেত্রে তারা জেলখানাতে কম সময় থাকছেন। দুদকের এখানে কিন্তু 3 সদস্যের একটি টিম এই পিজি হাসপাতালে 30 মিনিট আগে পৌঁছান এবং এই হাসপাতালের কর্তৃপক্ষকে সাথে নিয়ে তারা সেটি পর্যবেক্ষণ করছেন। তারা যখন বেরিয়ে আসবেন তারা বিস্তারিতভাবে আমাদেরকে জানাতে পারবেন। এর আগে যে দুদকের আইনজীবী বলেছিলেন, এর আগে যিনি ছিলেন তিনি কিন্তু অভিযোগ করে বলেছিলেন যে এই পিজি হাসপাতালটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বিত্তবান আসামিরা রয়েছেন তারা অসুস্থতার অভিযোগ করে কিন্তু তারা এই হাসপাতালটিতে এসে তারা থাকছেন। তো সামিয়া, পিজি হাসপাতালের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। দুদকের 3 সদস্যের যে প্রতিনিধি দল এসেছে তারা সত্যতা যাচাই বাছাই শেষ করে এসে গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। তো এই ছিল সবশেষ খবর। সামিয়া। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রায় 2.5 মাস থেকে ভারতের ও ভুটানের পাথর না আসায় স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। দেশ দুটিতে ট্রাকের স্লট বুকিং আর শ্রমিকদের পাথর খালাসের খরচ নিয়ে জটিলতায় এ পরিস্থিতির সৃষ্টি। এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, আর কাজ হারিয়ে অসহায় দিন কাটাচ্ছেন 5 শতাধিক শ্রমিক। বন্দরে কমেছে রাজস্ব আয়ও। তবে শিগগিরই সংকট কাটবে আশা বন্দর কর্তৃপক্ষের। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে। চিরচেনা বন্দরটিতে নেই কর্মচাঞ্চল্য। অলস সময় কাটাচ্ছে শ্রমিক সহ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে ট্রাকগুলোকে স্লট বুকিং এর আওতায় আনতে ভারতের ফুলবাড়ি বন্দরে চালকদের আন্দোলন চলছে। এর কারণে গত 2রা জানুয়ারি থেকে পাথর রপ্তানি বন্ধ রেখেছে ভুটান। অন্যদিকে ভারতের স্থলবন্দরে শ্রমিকদের পাথর খালাস খরচ ও ট্রাক ভাড়া সংক্রান্ত জটিলতায় 18ই নভেম্বর থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। আমাদের পোর্টটা আসলে মূলত ভুটানের পাথর ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হওয়াতেই পোর্টটা কিন্তু ভালো চলতেছে, কিন্তু ইন্ডিয়ার পাথরটা আসলে ভালো না। এটার কালারও ভালো না, মানও ভালো না। ভারত এবং ভুটানের পাথর আমদানি না হওয়ার কারণে বাংলাদেশ স্থলবন্দরে একবারে জনমানব শূন্য হয়ে গেছে। এদিকে 2 দেশ থেকে পাথর আমদানি বন্ধ থাকায় কমেছে রাজস্ব, পাশাপাশি আয় রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট 5 শতাধিক শ্রমিক। আমরা অনেক 500 শ্রমিক এখন অসহায় অবস্থা পড়ে আছি। ওপাশ থেকে মাল আসতেছে না, মানে অনেক শ্রমিক আছে আর কি, মানে বেকারে পড়ে আছে। গাড়ি যেন বেশি করে ঢুকে আমরা শ্রমিকগুলা বাঁচতে পারি, এবং আমরা এখানে খুব কষ্টে আছি। তবে দ্রুতই বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব, সমস্যাটা সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার 95%ই পাথর। স্বাভাবিক সময়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন অন্তত 350টি ট্রাকে পাথর আমদানি হয়। এছাড়া ভারত ও নেপাল থেকে স্বল্প পরিসরে চা প্রক্রিয়াকরণের যন্ত্রাংশ, চিটাগুড়, আদা ও পেঁয়াজ আমদানি হচ্ছে। আর বাংলাদেশ থেকে কাঁচা পাট, গ্লাস, ওষুধ, ব্যাটারি, খাদ্যপণ্য, টিস্যু পেপার সহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।
খুলনায় কীটনাশক ছাড়াই আমন ধান চাষে সফলতা এসেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীট তত্ত্ব বিভাগের গবেষণার বাস্তবায়নের মধ্য দিয়ে এই সফলতা এসেছে। আর সফলতার মধ্য দিয়ে কৃষকের কীটনাশক খরচ যেমন কমেছে, তেমনি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত ধান উৎপাদনে সহায়ক হয়েছে। কীটনাশকের মাধ্যমে উৎপাদিত ফসল স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের গবেষণায় সফলতা মিলেছে। সাধারণত কীটনাশকের মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড়ের সঙ্গে উপকারী পোকামাকড়ও মরে যায়। তবে চাষের শুরু থেকে 40 দিন পর্যন্ত কীটনাশক ব্যবহার না করলে উপকারী পোকামাকড়ের সংখ্যা বেড়ে তা ক্ষতিকারক পোকামাকড় দমন করে। আমি কিভাবে কৃষকের দ্বারা নিরাপদ খাবার উৎপাদন করতে পারি, আমরা কীটনাশক ব্যবহার না করে অথবা পরিবেশ বান্ধবভাবে উপায়ে কিভাবে ব্যবহার করলে আমাদের ফলনটা ভালো হবে, একই সাথে পোকামাকড় দমন হবে। এবার আমন মৌসুমে খুলনার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই চাষ পদ্ধতি। কীটনাশক ছাড়া এই পদ্ধতিতে 70 একর জমিতে চাষ করেছেন খুলনা জেলার শতাধিক কৃষক। সবচেয়ে বড় উপকার যে কৃষকের মিনিমাম 2 থেকে 3 বার কীটনাশক দেওয়ার থেকে সে বিরত থাকতেছে। এখন সারা বাংলাদেশের কৃষকরা যদি আমরা এই এর মধ্যে আনতে পারি, তাহলে তো বিশাল একটা কীটনাশকের ব্যবহারটা কমে যাবে আর এই পরিবেশটা বিষমুক্ত হবে। কীটনাশকের খরচ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় সংকোচনে খুশি কৃষকরাও। যে এই বছর আমি কীটনাশক মাত্র একবার ব্যবহার করেছি, কিন্তু আমার ধান খুবই ভালো হয়েছে। কীটনাশক ব্যবহার না করেই আমার গত 4-5 বছরের প্রোডাকশনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার বিঘাতে আমি বিঘা প্রতি দিছিলাম দেখা যাচ্ছে 5000 করে, আর এইবার আমি একবারেই দিছি 3200 টাকার ওষুধ। এই চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কীটনাশকের আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবে কৃষক। সেই সঙ্গে কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা পাবে, কমে আসবে স্বাস্থ্য ঝুঁকিও। ডিবিসি নিউজ ডেস্ক। নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, আমেরিকার মতো শীত প্রধান দেশে চাষ হয় লিলিয়াম ফুলের। এখন দেশেই বাগেরহাট জেলায় চাষ হচ্ছে এই বিদেশি ফুল। অল্প সময়ে চাষ করা যায় বলে আগ্রহী এলাকার চাষিরা। সরকারি সহায়তা পেলে এ ফুল চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লালতীরের সহযোগিতায় নেদারল্যান্ডস থেকে আনা 200টি কন্দ এনে চাষ শুরু করেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের তরুণ প্রকৌশলী ফয়সাল আহমেদ। পরীক্ষামূলকভাবে 1% জমিতে কন্দগুলো রোপণ করেন। ফুল আসতে সাধারণত 2 মাস সময় লাগলেও মাত্র 34 দিনেই ফুল এসেছে বেশিরভাগ গাছে। লিলিয়াম ফুল সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের হয়। এ জাতের ফুলে 6টি পাপড়ি থাকে, যেগুলো বেশ ছড়িয়ে থাকে। এই ফুলের রয়েছে বেশ কিছু ঔষধি গুণ। ফয়সালের নার্সারি দেখে এই ফুল চাষে আগ্রহী হয়ে ওঠে স্থানীয় কৃষকরা। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পাই তখনই এখানে আসি এবং এখানে যে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে সেগুলো আমি দেখি এবং হাতে কলমে শিখি। এখানে এসে দেখি একটা বিদেশি ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে। বাগেরহাটে এই প্রথম দেখলাম। আমাদের বাংলাদেশে যে এভাবে সুন্দর একটা ফুল তৈরি হবে, আসলে খুব ভালো লাগছে আমাকে। কৃষিতে ভিন্নতা আনা ও নতুন উদ্যোক্তা তৈরির জন্যই এই ফুল চাষ। ভবিষ্যতে যা লাভজনক হবে আশা এই উদ্যোক্তার। এইখানে আসলে অবিশ্বাস্য একটা ফলন আমরা দেখেছি যে মাত্র 33 দিনে। হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই এটা বাণিজ্যিকভাবে করার একটা স্কোপ আছে, যেহেতু অল্প দিনে এই ফুলগুলো হয়ে যায়। জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলাটিতে লিলিয়াম ফুলের চাষ কৃষির জন্য সম্ভাবনাময় বলছে কৃষি বিভাগ। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং এই কন্দ সাপ্লাই পাওয়া গেলে দক্ষিণাঞ্চলে ফুল চাষের একটা ভালো সম্ভাবনা দেখা যায়। লিলিয়াম শীতপ্রধান দেশের ফুল হওয়ায় চাষ পদ্ধতি বেশ জটিল, তবে সরকারি সহযোগিতা পেলে এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।